আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শাহাদাত সরকারের প্রথম লেখা কাহিনী পরীর চোখের পানি। গল্পটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। যদি গল্পটি ভালো লাগে, আপনাদের ভালো লাগা পেলে আরও নতুন নতুন গল্প আপনাদের মাঝে নিয়ে আসবে। আর কণ্ঠে আছি আমি, আপনাদের সকলের পরিচিত মুখ, কাজী মুগ্ধ মৌসুম। চলুন গল্পে ফিরি। হঠাৎ ব্রিজ থেকে সে পানিতে পড়ে গেল। আপনার প্রশ্ন থাকতে পারে, সে কে? সে আর কেউ নয়, আমাদের গল্পের নায়ক শাহাদাত। আসুন শুনি কি হয়েছিল তার সাথে। সে প্রতিদিন নিয়মিত ওই ব্রিজে বন্ধুদের নিয়ে আড্ডা দিত। বিকেল 5টা। শাহাদাত বলল, হ্যালো সাব্বির, কই তুই? সাব্বির বলল, কেন? আমি ফ্রেশ হচ্ছি। ওকে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আয়, আমি ব্রিজে বসে আছি। প্রতিদিন বিকেল 5টায় শাহাদাত ব্রিজে গিয়ে কেন বসে জানেন? কারণ ব্রিজের ওই রাস্তা দিয়ে বিকেল 5টায় শাহাদাতের সেই পছন্দের মেয়েটি কোচিংয়ে যায়। তার পছন্দের মেয়েটির নাম হলো নূপুর। শাহাদাত সাব্বিরের অপেক্ষা করতে করতে 30 মিনিট পর সাব্বিরকে ফোন দিল। সাব্বির ফোন রিসিভ করে বলল, হ্যালো, এখনই এসে পড়ব, বলে ফোন রেখে দিল। শাহাদাত এদিকে তাকাতেই দেখল নূপুর আসছে। সাথে সাথে শাহাদাতের হার্টবিট বেড়ে গেল। কারণ যদিও সে নূপুরকে অনেক পছন্দ করে, কিন্তু শাহাদাত একটু লাজুক টাইপের ছেলে। শাহাদাত আজ একা, কি করবে ভাবতে ভাবতে নূপুর তার কাছে চলে আসলো। নূপুর বলল, আজ আপনাকে একা দেখছি, আমি তো নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছি না। শাহাদাত মনে মনে সাব্বিরকে বকা দিচ্ছে। সাব্বির, তুই আয়, তোর খবর আছে আজকে। নূপুর বলল, আমি কিছু জিজ্ঞেস করলাম আপনাকে? শাহাদাত বলল, ওই তো সাব্বির চলে আসবে এক্ষুনি। আচ্ছা, আপনি প্রতিদিন এই সময় এখানে বসে থাকেন কেন, জানতে পারি? শাহাদাত মাথা নিচু করে বলল, তার কারণ আপনি। আমি মানে? আপনি। কারণ আমি আপনাকে অনেক পছন্দ করি। নূপুর বলল, আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি তো কখনোই দেখলাম না যে আপনি আমাকে দেখেছেন। এখনো তো আপনি মাথা নিচু করে হাঁটছেন। কই, আপনি তো আমাকে দেখছেন না। আপনি যদি আমাকে না দেখেন তাহলে এত কষ্ট করে এইখানে বসে থাকেন কেন? শাহাদাত বলল, আমি আপনাকে প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকে আমি চোখ বন্ধ করলেও আপনাকে দেখতে পাই, তাই আপনার চোখে চোখ রেখে আমার আপনাকে দেখতে হয় না। ওকে, প্রায় 6 দিন হয়ে গেছে জানতে পেরেছিলাম আপনি আমাকে অনেক পছন্দ করেন। 5 দিনের পর থেকে আপনাকে এই ব্রিজে বসে থাকতে দেখি। সাথে থাকতো সাব্বির ভাইয়া, তাই হয়তো আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি। যাই হোক, আমি এখন কোচিং রুমে ঢুকবো। আমার কোচিং শেষ হবে সন্ধ্যা 7টায়। যদি আপনার মনে চায় তাহলে 7টায় দেখা হবে। আমি 7টা পর্যন্ত ব্রিজে বসে আপনার জন্য অপেক্ষা করব। আশা করি দেখা হবে। ওকে, বাই। শাহাদাত ফিরে এসে আবারও ব্রিজে বসলো। এদিকে সাব্বির ব্রিজে এসে শাহাদাতকে না পেয়ে বাড়িতে চলে গেছে। সাব্বির শাহাদাত একসাথে সাব্বিরদের পড়ার টেবিলে প্রতি রাত 11টা পর্যন্ত লেখাপড়া করে। এরপর দুজনেই একসাথে সাব্বিরদের বাড়িতে ঘুমিয়ে পড়ে। এদিকে নূপুর 7টায় শাহাদাতকে ব্রিজে না পেয়ে তার উপর একটু রেগে বাড়িতে চলে গেল। সাব্বির ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। শাহাদাত না থাকায় সাব্বিরের পড়ায় মন বসছে না। সাব্বির বলল, উফ, শাহাদাত আসছে না কেন? যাই, ওরে ডেকে নিয়ে আসি। সাব্বির শাহাদাতের বাড়িতে এসে শাহাদাতকে ডাকল, শাহাদাত, এই শাহাদাত। কিন্তু শাহাদাতের কোনো সারা শব্দ নাই। কিছুক্ষণ পর শাহাদাতের মা ঘর থেকে বের হয়ে দেখল সাব্বির দাঁড়িয়ে আছে। শাহাদাতের মা বলল, সাব্বির বাবা, কি হয়েছে? শাহাদাত তো বিকেলে বাড়ি থেকে বের হয়েছে, এখনো আসে নাই। শাহাদাত তোমার কাছে যায় নাই? না চাচি, তবে বিকেলে আমাকে ফোন করেছিল ব্রিজে যাওয়ার জন্য। আমি গিয়ে দেখি ব্রিজে নাই, ফিরে বাড়িতে চলে আসছিলাম। এখনো পড়তে গেল না, তাই ডাকতে আসলাম। আচ্ছা বাবা, তুমি যাও, শাহাদাত আসলে আমি তোমার কথা বলবো। আচ্ছা চাচি, আমি গেলাম। ও আসলে তাড়াতাড়ি যেতে বলবেন। ঠিক আছে বাবা, বলবো। 1 ঘন্টা পর শাহাদাতের বাবা বাড়িতে আসলো। শাহাদাতের মা শাহাদাতের বাবাকে বলল, শাহাদাত কই গেছে, এখনো যে আসলো না? শাহাদাতের বাবা বলল, এখন রাত 9টা বাজে, খেতে আসে নাই? না, কিছুক্ষণ আগে সাব্বির আসছিল, বলল শাহাদাতকে তাড়াতাড়ি যেতে। শাহাদাতের বাবা বলল, তার মানে ও এখনো পড়তেও যায় নাই? এত রাত পর্যন্ত শাহাদাত তো বাইরে থাকে না। তুমি সাব্বিরের কাছে গিয়ে দেখো ও আসছে কিনা, থাকলে খেতে নিয়ে আসো। শাহাদাতের বাবা সাব্বিরের কাছে আসলো। সাব্বিরকে বলল, শাহাদাত এখনো আসে নাই? না চাচা, এখনো আসে নাই। ও কই যেতে পারে তুমি কি জানো? না চাচা, আমার তো কিছুই মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, বলে শাহাদাতের বাবা বাড়িতে চলে আসলো। শাহাদাতের মা বলল, শাহাদাত কই, খেতে নিয়ে আসলা না? ও এখানে নাই। কই গেল ছেলেটা? হয়তো কোথাও গেছে, ফিরতে লেট হচ্ছে। এদিকে সাব্বির তাদের কিছু ফ্রেন্ডকে কল দিল, খোঁজ খবর নিয়ে দেখলো, কিন্তু কেউ শাহাদাতের কথা বলতে পারলো না। 2 ঘন্টা পর শাহাদাতের বাবা মা আবার সাব্বিরের কাছে আসলো। এসে দেখলো এখনো এখানে আসে নাই। শাহাদাতের মা বলল, সাব্বির বাবা, তুমি তোমাদের বন্ধুদেরকে একটু ফোন করে দেখো না, কারোর সাথে আছে কিনা। চাচি, আমি ফোন করে দেখেছি, কেউ ওর কথা বলতে পারে না। এখন রাত 11টা বাজে, এত রাত পর্যন্ত শাহাদাত কখনো বাইরে থাকে না। আজ কোথায় গেল যে তোমাকেও বলে যায় নাই? চাচা, বিকেলে শুধু ফোন করে ব্রিজে যেতে বলেছিল,
বলল, আমি ব্রিজে বসে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। পরে যাইতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, গিয়ে দেখা হয়নি। গল্পটি ধৈর্য ধরে শুনতে থাকুন, জিনপরির রহস্য চলে আসছে। শাহাদাতের মা বাবা এরপর বাড়িতে চলে আসলো। সারা রাত না ঘুমিয়ে শাহাদাত আসার অপেক্ষা করলো ওর বাবা মা, কিন্তু রাতে শাহাদাত আর বাড়িতে ফিরল না। সকালবেলা থেকেই শুরু হলো শাহাদাতকে খোঁজাখুঁজি। বাবা যেমন তেমন, শাহাদাতের মা তার একমাত্র ছেলেকে এক রাত না দেখে প্রায় পাগল প্রায়। এভাবে 3 দিন কেটে গেল। এর মধ্যে নূপুর জেনে গেছে শাহাদাতকে সে রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহাদাতের বাবা একমাত্র সন্তানকে খুঁজে খুঁজে প্রায় অসহায় হয়ে পড়েছে। কোথাও খোঁজ খবর মিলছে না। থানায় জিডি করা হয়েছে। আর তার মায়ের কথা কি বলবো, গলাকাটা মুরগির মতো একমাত্র সন্তানকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছে। অবশেষে 3 দিন পর পুলিশ শাহাদাতের বাড়িতে আসলো কিছু তথ্য বের করার জন্য। পুলিশ শাহাদাতের বাবা মায়ের কাছে সবকিছু শুনল, কিন্তু সাব্বিরের কথা বলাতে পুলিশ সাব্বিরের সাথে কথা বলতে চাইল। পুলিশ বলল, আমরা কি একটু সাব্বিরের সাথে কথা বলতে পারি? শাহাদাতের বাবা বলল, হ্যাঁ চলুন। এরপর পুলিশ ও শাহাদাতের বাবা সহ সাব্বিরদের বাড়িতে চলে গেল। সাব্বিরের কাছ থেকে সবকিছু শুনল। পুলিশ বলল, সাব্বির, ওই ব্রিজে কি শুধু তুমি আর শাহাদাতে যেতে, নাকি তোমাদের সাথে অন্য কোনো ছেলেও যেত? না স্যার, আমরা দুজনেই বেশিরভাগ যেতাম। দেখো, আমরা তোমার সম্পর্কে ভালো কিছু জানি, তোমাকে আমরা কোনোভাবে সন্দেহ করি না, কিন্তু তুমি আমাদেরকে একটু হেল্প করো, যাতে আমরা সহজেই শাহাদাতকে খুঁজে বের করতে পারি। আচ্ছা, তোমরা ওই যে ব্রিজে নিয়মিত যেতে, এতে কি কোনো বিশেষ কারণ ছিল? না স্যার, বিশেষ তেমন কোনো কারণ নাই। ব্রিজে যেতাম শুধু একটু ঠান্ডা বাতাস গায়ে লাগানোর জন্য। পুলিশ বলল, নির্ভয়ে বলো, আর কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, শাহাদাত একটি মেয়েকে পছন্দ করে। সে প্রতিদিন বিকেলে ওই দিক দিয়ে কোচিংয়ে যায়, তাকে দেখার জন্য যেত। মেয়েটির সাথে একটু কথা বলতে পারবে? হ্যাঁ চলুন। এখানে একটা কথা বলে রাখি, সাব্বির, শাহাদাত ও নূপুর এরা সবাই একে অপরের খুব কাছের মানুষ, তাই এরা সবাই নিজেদের যে কোনো ব্যাপারে নির্ভয়ে এগিয়ে আসে। শাহাদাতের বাবা, সাব্বিরের বাবা, সাব্বির ও পুলিশ সবাই নূপুরদের বাড়িতে চলে গেল। শাহাদাত নিখোঁজ তা নূপুরের বাবা মা তারাও জানে। নূপুরের বাবা সবাইকে দেখে সবার জন্য বসার ব্যবস্থা করলো। পুলিশ নূপুরকে জিজ্ঞেস করলো, সেই দিন শাহাদাতের সাথে কি তোমার দেখা হয়েছিল? নূপুর বলল, হ্যাঁ দেখা হয়েছিল। বেশ কিছু দূর আমরা একসাথে হেঁটে হেঁটে কোথাও বসেছিলাম। কোচিং রুমের কাছে যেতেই আমি ওনাকে বলেছিলাম, আপনি এখন চলে যান, আমার 7টায় কোচিং শেষ হবে, যদি ব্রিজে থাকেন তাহলে আবার দেখা হবে। উনি আমাকে বলেছিল, ঠিক আছে, আমি 7টা পর্যন্ত বসে থাকব, কিন্তু আমি কোচিং শেষে গিয়ে ওনাকে দেখি নাই। এইসব শুনে পুলিশ বলল, ঠিক আছে, আমাদের প্রয়োজনে আমরা তোমাদের সাথে আবারও কথা বলবো। বলে সেখান থেকে পুলিশ চলে গেল। হালকা কিছু কথা বলে ওনারা সবাই সবার বাড়িতে চলে আসে। সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। রাতে শাহাদাতের মা বাবা নামাজ পড়ে শাহাদাতকে ফিরে পাওয়ার জন্য মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদছে। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে বাবা মা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তাদের বুক ভিজিয়ে ফেলেছে। বোঝাচ্ছে যে বাবা মায়ের কাছ থেকে সন্তান হারালে বাবা মা কতটা অসহায় হয়ে পড়ে। এমন মনে হচ্ছে যে কার আগে কে কেঁদে কেঁদে আল্লাহকে খুশি করতে পারে, কারণ তাদের বিশ্বাস এই পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ তো আমার সন্তানের খবর জানে। তাই রাত হলেই আল্লাহর কাছে তাদের কান্নাকাটির প্রতিযোগিতা চলে। এদিকে নূপুর তার মনে পুষে রাখা ওই দিনের রাগ অভিমান মুছে এখন নীরবে চোখের পানি ছড়ায়, কারণ অবুঝ মনের অনুভূতি বোঝার মানুষটি এখন নিখোঁজ। শাহাদাতের বাবা মা মোনাজাত শেষে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ফজরের আজানের সময় হয়ে গেছে। আজানের ঠিক 2 থেকে 4 মিনিট বাকি আছে। সে সময় বাহিরের উপর থেকে কিছু একটা পড়ার শব্দ পেল। শব্দ শুনে শাহাদাতের মা বাহিরে এসে দেখে শাহাদাত পড়ে আছে। অনেক বৃষ্টির মাঝেও মনে হচ্ছে সে ভেজেনি। শাহাদাতকে এমন অবস্থায় দেখে তার মা চিৎকার দিয়ে শাহাদাতকে জড়িয়ে ধরল। শাহাদাতের বাবা চিৎকার শুনে সে দ্রুত বাহিরে আসলো। বাবা মা দুজনেই শাহাদাতকে ধরে ঘরের ভিতরে নিল। সে সময় শাহাদাত জ্ঞানহারা হয়ে পড়েছিল। শাহাদাতকে ঘরে নিয়ে বাবা মা আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করল। সকাল হতে এলাকার সবাই শাহাদাতকে দেখার জন্য চলে আসলো। সে সময় শাহাদাতের মা সবার দিকে তাকিয়ে দেখল সবার চোখে মুখে আনন্দের হাসি, কিন্তু দরজায় দাঁড়িয়ে একজন অঝরে চোখের পানি ছড়াচ্ছে। খুব ভালো করে তা খেয়াল করলো শাহাদাতের মা। শাহাদাত অনেক দুর্বল, মনে হচ্ছে 3 থেকে 4 দিন ধরে না খেয়ে আছে সে, তাই তাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলো না। এদিকে শাহাদাতের মা সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করলো। চা নাস্তা খেয়ে সবাই সবার মতো চলে গেল। শাহাদাত সুস্থ হয়ে উঠলে জানতে আসবে কি হয়েছিল তার সাথে। সারা গ্রামের মানুষের প্রশ্ন একটাই, ভোরবেলা শাহাদাত এত বৃষ্টির মধ্যে না ভিজে কোথা থেকে আসলো সে? আমাদের এই ধাপের হাট সরকার পাড়া গ্রামে এই ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি, তাই এখন সবার ভেতরে এটা এক ধরনের ভয়। প্রায় 3 ঘন্টা পর নূপুর শাহাদাতের বাড়িতে আসলো। নূপুরকে দেখতেই শাহাদাতের মা তাকে অন্য রুমে নিয়ে গিয়ে বসালো। নূপুর বলল, চাচি, শাহাদাত ভাই এখন কেমন আছে? শাহাদাতের মা বলল, হ্যাঁ মা, এখন অনেকটাই ভালো আছে। কিছু জিজ্ঞেস করেছিলেন কি হয়েছিল? না রে মা, এখনো কিছু জিজ্ঞেস করিনি। মা রে,
তোরে এই ঘরে আনলাম কেন জানিস? কেন চাচি? সবাই আমার শাহাদাতকে দেখে অনেক খুশি, কিন্তু আমি খুব খেয়াল করে দেখছিলাম তুই দরজায় দাঁড়িয়ে কাঁদছিলি। এই কথা শোনার পর নূপুরের চোখে আবার পানি চলে আসলো। তোর চোখে আবার পানি চলে আসছে? মারে, তোর কি হয়েছে আমাকে একটু বলতো। না চাচি, কিছু হয়নি। আমার মনে হয় চোখের সমস্যা হয়েছে। পাগলি মেয়ে। মা তুই নাকি আমি? বল বলছি। চাচি, আমি শাহাদাত ভাইকে একটু দেখে আসি। তোরে যা জিজ্ঞেস করলাম আগে সেটা বল। আমি শুনেছি শাহাদাত নাকি তোকে অনেক পছন্দ করে। হ্যাঁ রে, সেটা কি সত্যি? হ্যাঁ চাচি, শাহাদাত ভাইয়া সেদিন আমার সাথে প্রথম কথা বলেছিল, আর তার একটা কথা আমার খুব ভালো লেগেছিল। কি বলেছিল তোকে? আমি তাকে বলেছিলাম আপনি আমাকে কিভাবে পছন্দ করেন, আপনি তো আমার দিকে তাকান না। উনি আমাকে বলেছিল আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আপনাকে আমার চোখে সবসময় দেখি, তাই আপনার চোখে চোখ রেখে আপনাকে আমার আর দেখতে হয় না। আচ্ছা, সে তো ভালো কথা, কিন্তু তুই কান্না করিস কেন? চাচি, আমি সেদিন ব্রিজে ওনাকে না পেয়ে ওনার উপর খুব রাগ করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম উনি নিখোঁজ, সেদিন থেকে ওনার ওই কথা খুব কাঁদাচ্ছে আমাকে। তাই সেদিন থেকে এক মুহূর্তেও ওনাকে ভুলতে পারি না। চাচি, আমি ওনাকে একটু কাছে থেকে দেখব বলে নূপুর কান্না করে দিল। শাহাদাতের মা বলল, মারে, আমার শাহাদাতের খেয়াল রাখার মানুষ পেয়ে গেছি বলে নূপুরকে জড়িয়ে ধরল। বিকেল হওয়ায় শাহাদাতের বাড়িতে একে একে গ্রামের সবাই চলে আসলো। শাহাদাতের পাশে বসে জিজ্ঞাসা করলো শাহাদাতের ছোট চাচা মানিক। মানিক চাচা বলল, বাবা, তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছি আমরা, একটু বলো তো কিভাবে কি হয়েছিল। শাহাদাত বলল, চাচা, আমি ওই দিন সন্ধ্যায় ব্রিজে একা একা বসে আছি। হঠাৎ অদ্ভুত ধরনের কিছু একটা আমাকে ধাক্কা দিয়ে ব্রিজের নিচে ফেলে দিল। এরপর আমি আর কিছু বলতে পারি না। কিছুক্ষণ পর দেখি আমি আকাশে উঠছি। উঠতে উঠতে একটা মসজিদে গেলাম, এরপর একটা মাজারে গেলাম, পরে বিশাল একটা পাহাড়ে গেলাম। সবই দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। এভাবে অনেক জায়গায় গিয়ে গিয়ে ঘুরেছি। কে যেন আমাকে মিষ্টি খেতে দিয়েছিল, আমি খাইনি। অনেক পচা খাবার দিয়েছিল, পোকামাকড়ও খেতে দিয়েছিল, কিন্তু আমি তাকে দেখিনি। আমি শুনলাম 5 দিন ধরে আমাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি তো শুধু রাতেই এগুলো দেখেছি। মানিক চাচা বললেন, বুঝেছি বাবা, তোমার সাথে কি হয়েছে, এইসব জিনপরির কাজ। সাথে সাথে সবাই বলল, হ্যাঁ, এইসব জিনপরির কাজই হবে। মানিক চাচা বলল, বাবা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি এখন শুয়ে থাকো, দেখি কি করা যায়, চলো সবাই এখন। এই বলে সবাই চলে গেল। সে রাতে শাহাদাত শুয়ে শুয়ে ভাবছিল এসব কি হলো আমার সাথে। ভাবতে ভাবতে রাত যখন একটু গভীর হলো, হঠাৎ দেখলো অপরূপ সুন্দর একটি মেয়ে ওর ঘরে ঢুকে পড়েছে। মেয়েটিকে দেখে শাহাদাত তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। মেয়েটি তা দেখে বলল, ভয় পেও না। শাহাদাত বলল, কে আপনি? এত রাতে আমার ঘরে কিভাবে ঢুকলেন? আমি শুধু তোমার ঘরে না, যে কোনো ঘরেই ঢুকতে পারি। কি বলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তোমাকে বোঝাবো, শোনো, এই 4-5 দিন ধরে তোমার সাথে যা হয়েছে সবই আমার কাজ, এগুলো সব আমি করেছি। আমি যে শুনলাম এগুলো নাকি জিনপরির কাজ। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি একজন পরী। আমি কিভাবে বুঝবো যে আপনি পরী? দেখতে চাও? হ্যাঁ, তাহলে দেখো। এই বলে মেয়েটি তার রূপ চেঞ্জ করে ঘরের দেওয়ালের চতুর্দিকে ঘুরছে। তা দেখে শাহাদাত অনেক জোরে চিৎকার দিল। সাথে সাথে শাহাদাতের মা বাবা চলে আসলো। শাহাদাতও দরজা খুলে দিল। শাহাদাতের বাবা বলল, কি হয়েছে তোমার, চিৎকার দিলে কেন? বাবা, বাবা, ঘরে পরী ঢুকেছে। শাহাদাতের বাবা বলল, কি বলো, কোথায় পরী? শাহাদাতের মা বলল, আছে আছে, নিশ্চয়ই এই ঘরে পরী আছে। পরীটা আমার ছেলেটাকে ভালো থাকতে দিবে না। শাহাদাতের বাবা বলল, এখন তো অনেক রাত, কাল সকাল হলে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখব কি করা যায়। শাহাদাতের মা বলল, হ্যাঁ, কথা বলে দেখো, তুমি এখন ঘুমাও, যাও, আমি শাহাদাতের সাথে ঘুমাই। শাহাদাতের বাবা ফজরের নামাজ শেষে ইমাম সাহেব সহ অন্যান্য মুসল্লিদেরকে নিয়ে বসলেন শাহাদাতের বিষয় নিয়ে কথা বলার জন্য। শাহাদাতের বাবা বললেন, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, শাহাদাতের বিষয় সবই তো জানেন। 5-6 দিন ধরে যা ঘটলো, আজ রাতে শাহাদাত ঘর থেকে চিৎকার দিয়েছিল। চিৎকার শুনে গিয়ে শুনলাম পরী এসেছিল ওর ঘরে। আমার ছেলেটারে নিয়ে এখন কি করা যায় বলুন তো? ইমাম সাহেব বললেন, শাহাদাতকে নিয়মিত নামাজে আসতে বলবেন, আমি বিকেলে গিয়ে দেখে আসব। বিকেলে ইমাম সাহেব তাদের বাড়িতে আসলো। ইমাম সাহেবকে দেখে শাহাদাত সালাম দিল। ইমাম সাহেব বললেন, শাহাদাত, তোমাকে তো নিয়মিত মসজিদে দেখি না, কারণ কি? জি ইনশাল্লাহ, এখন থেকে দেখবেন। ইমাম সাহেব শাহাদাতকে কিছু দিক নির্দেশনা দিল। সারা শরীর ছেড়ে দিয়ে চা নাস্তা খেয়ে চলে গেল। শাহাদাতের মা বাবা চিন্তা করলো শাহাদাতকে ঘরে আর একা ঘুমাতে দিবে না, তাই সাব্বিরকে কল দিয়ে শাহাদাতের সাথে রাতে ঘুমাতে বললেন। সন্ধ্যা 7টা, শাহাদাতের ঘরে সাব্বির শাহাদাত পড়ালেখা করছিল। সাব্বির বলল, শাহাদাত, আমি একটু বাথরুম থেকে আসছি। ঠিক আছে, যা। সাব্বির বাথরুমে চলে গেল। বাথরুম থেকে ফিরে এসে দেখে শাহাদাত ঘরে নেই। শাহাদাত, শাহাদাত, সাব্বিরের ডাক শুনে শাহাদাতের মা চলে আসলো। সাব্বির বলল, চাচি, আমি বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি শাহাদাত ঘরে নেই। শাহাদাতের মা সাথে সাথে শাহাদাতের বাবাকে কল করে বলল, শাহাদাতকে খুঁজে পাচ্ছি না। শুরু হলো আবার কান্নাকাটি আর খোঁজাখুঁজি। এদিকে পরী শাহাদাতকে গভীর জঙ্গলে নিয়ে আসলো। শাহাদাত বলল, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আমার খুব ভয় হচ্ছে। পরী বলল, কি করব, আমি তো তোমার ঘরে গিয়েছিলাম, তুমি চিৎকার দিয়েছিলে। শাহাদাত বলল, গাছগুলো এভাবে ঢুলছে কেন? পরী বলল, বুঝতে পেরেছি, এটা শরফুদ্দিনের কাজ। শাহাদাত বলল, শরফুদ্দিন আবার কে?
যে তোমাকে ব্রিজ থেকে ফেলে দিয়েছিল। আচ্ছা, উনি আমার সাথে এরকম কেন করলো? কে উনি? উনি শরফুদ্দিন জিন, আমাকে অনেক পছন্দ করে। তো আমাকে ব্রিজ থেকে ধাক্কা দিল কেন? আমি ওকে বলেছিলাম তোমাকে নিয়ে ঘুরবো, তাই রেগে গিয়ে তোমাকে ধাক্কা মেরেছিল, আমি ধরে ফেলি। ও আচ্ছা, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। দয়া করে রূপ চেঞ্জ করবেন না। করব না, জানি করলে ভয় করবে তোমার। আচ্ছা, আপনার নাম কি? নূরজাহান পরী। শাহাদাত বলল, অনেক মিষ্টি আপনার নাম। নূরজাহান পরী বলল, আমার বাবা মা বলেই কান্না করে দিল নূরজাহান পরী। হায়, আপনি কাঁদছেন কেন? বাবা মা তো আমার নাম রেখেছিল, কিন্তু বহুদিন ধরে বাবা মাকে দেখি না। কেন, কি হয়েছে আপনার বাবা মায়ের? আমি ছোট্ট থাকতে আমার বাবা মাকে বোতলবন্দি করে রেখেছে মানুষেরা। এভাবে দুজনেই কথা বলছিল। এর মধ্যে শরফুদ্দিন জিন তার কিছু জিন বন্ধুকে নিয়ে এসে দুজনকেই ধরে নিয়ে গেল তার বাবার কাছে। জিনের বাবা শাহাদাতকে দেখে সাথে সাথে কি করলো কি জানো, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল শাহাদাত। জিনের বাবা বলল, মানুষের ছেলেটি কঠিন বিপদে পড়ল শুধু তোমার জন্য। তোমার স্পর্শ ছাড়া আর জ্ঞান ফিরবে না। শরফুদ্দিন, যাও, ওকে ওর বাবা মার কাছে রেখে আসো। শরফুদ্দিন জিন শাহাদাতকে তাদের বাড়ির পাশে ফেলে চলে গেল। শাহাদাত না থাকায় সাব্বির শাহাদাতের বাবা মায়ের পাশে সবসময় থাকে, তাদের খেয়াল রাখার জন্য। বিকেল 5টায় সাব্বির আসছে শাহাদাতের বাড়িতে। বাড়ির কাছাকাছি এসে দেখে শাহাদাত পড়ে আছে। পড়ে থাকা দেখে সাব্বির চিৎকার দিল, শাহাদাত এসেছে, চাচা চাচি বাইরে আসো। সাব্বিরের চিৎকার শুনে শাহাদাতের মা বাবা সহ আশেপাশের বাড়ির কিছু মানুষজনও বের হয়ে আসলো। সবাই মিলে শাহাদাতকে ধরে নিয়ে গেল। এখন শাহাদাতের জ্ঞান ফেরার অপেক্ষায় সবাই। আজ থেকে পরি যেন শাহাদাতকে নিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করবে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, শাহাদাতের জ্ঞান ফেরে না। শাহাদাতের বাবা মা সহ সবাই অনেক চিন্তায় পড়ে গেল। এর মধ্যে জিন পরি ছাড়ানো ফকিরকে নিয়ে আসা হয়েছে। ফকির সাহেব বহু চেষ্টা করে একটা জিন ও হাজির করতে পারল না শাহাদাতকে দেখার জন্য। গভীর রাতে ডক্টরকে নিয়ে আসা হলো। ডক্টরের কথা শুনে কেউ মানতে রাজি না। অন্য এক কবিরাজ নিয়ে আসা হলো। এই কবিরাজের কথা শুনে সবাই যেন প্রাণ ফিরে পেল। কবিরাজ তার কাজ শুরু করলো। কবিরাজ দেখলো একে একে জিন আসে আর যায়, কিন্তু কোনো কিছু বলে না। কবিরাজ মনে মনে বলে, এমন তো কখনো হয়নি, এর কি এমন হয়েছে যে আমার পোষা জিনগুলো কিছু বলছে না? কবিরাজও তার সর্বোচ্চ চেষ্টা করেও শাহাদাতের জ্ঞান ফেরাতে পারল না। তা দেখে সবাই যেন নিঃস্ব হয়ে গেল। এভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর, সবাই এখন নিশ্চিত যে শাহাদাত বেঁচে নেই। সব পরীক্ষার অবশেষে শাহাদাতকে দাফন করানো হলো। ওইদিকে শত চেষ্টা করেও নূরজাহান পরীকে শরফুদ্দিনের সাথে বিয়ে দিতে পারেনি তার বাবা। নূরজাহান এখন বন্দিখানায় বন্দী। শরফুদ্দিন তার নূরজাহানের চোখের পানি আর কষ্ট দেখে সহ্য করতে পারল না। সে চুপি চুপি গিয়ে বন্দিখানার লক আপ খুলে দিল। নূরজাহান দ্রুত শরফুদ্দিনকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। নূরজাহান শাহাদাতকে কবর থেকে বের করে অনেক দূরে নিয়ে গেল। গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে নূরজাহান পরী শাহাদাতের জ্ঞান ফেরালো। শাহাদাত বলল, আমি চোখ খুলতে পারছি না কেন? নূরজাহান পরী বলল, তোমার চোখ অনেক সময় ধরে বন্ধ ছিল, তাই চোখ খুলতে কষ্ট হচ্ছে। ধীরে ধীরে খোলার চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করছি। চোখ খুলে শাহাদাত দেখলো গভীর জঙ্গলে তারা বসে আছে। আমরা জঙ্গলে কেন? এসব তোমাকে পরে বলবো। শাহাদাত বলল, তোমাকে এমন লাগছে কেন? কান্না করেছো নাকি? নূরজাহান পরী বলল, কান্না আমি কেন করব? ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে, আমাদের প্রাসাদ থেকে আমাকে বের করে দিয়েছে। অনেক বছর ধরে পথে পথে ঘুরি, ঝড় বৃষ্টি তুফান সবই মেনে নিয়েছি। তারপরেও বাবা মাকে কাছে পাওয়ার অপেক্ষা করি। না চাইতেও হয়তো কখনো কখনো পড়ে যায় আমার চোখের পানি। শাহাদাত বুঝতে পারল নূরজাহান পরী তার মা বাবাকে অনেক ভালোবাসে। বাবা মায়ের কথা মনে হলেই কেঁদে ফেলে, তাই তার সাথে অন্য কথা বলা শুরু করলো। তুমি অনেক সুন্দর, তোমার চেয়ে কি সুন্দর পরী আছে? হ্যাঁ আছে, আমার চেয়েও সুন্দরী আছে। তাই আমাদের গ্রামের মেয়েরা অনেক সুন্দর। ছেলেরা সুন্দর না? ছেলেরা কখনো মেয়েদের মতো সুন্দর হয় না। কে বলেছে তোমাকে? সৃষ্টিকর্তা ছেলেদেরকে সব থেকে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। তুমি যে একজন পরী, তাই তোমার চোখে ছেলেরা সুন্দর। ছেলেরা আমার চোখে সুন্দর এমনটা না, ছেলেদেরকে সৃষ্টিকর্তা সব থেকে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। আসো তোমাকে দেখাই, তোমার চোখেও ছেলেদেরকে সুন্দর লাগবে। এই বলে নূরজাহান পরী শাহাদাতকে 2টি ময়ূর দেখালো, একটি ছেলে আর একটি মেয়ে। নূরজাহান পরী বলল, দেখো তো তোমার চোখে কোন ময়ূরটি ভালো লাগে? ওই তো, ওই ময়ূরটি বেশি সুন্দর, ডানাগুলো লম্বা লম্বা। নূরজাহান পরী বলল, হ্যাঁ, ওই ময়ূরটি পুরুষ, মানে ছেলে ময়ূর। আসো তোমাকে আরো দেখাই। এ বলে নূরজাহান পরী শাহাদাতকে 2টি গরুর কাছে নিয়ে গেল। নূরজাহান পরী বলল, এই গরু দুটি দেখতে কেমন? তোমার চোখে কোনটি সুন্দর লাগে দেখো তো। শাহাদাত বলল, অবশ্যই ষাঁড় গরুটি দেখতে সুন্দর। আসো এবার ভালো করে দেখে বলবে কে বেশি সুন্দর। এই বলে নূরজাহান পরী শাহাদাতকে 2টি মানুষের কাছে নিয়ে গেল। একটু দূর থেকে শাহাদাতকে দেখালো একটি হুজুরনিকে। নূরজাহান পরী বলল, এবার খুব ভালো করে খেয়াল করে দেখো তো কে বেশি সুন্দর। শাহাদাত বলল, হুজুরকেই অনেক সুন্দর লাগছে, মুখে দাড়ি, মাথায় টুপি, মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর লাগছে। আসো তোমাকে আরো 2টি নারী পুরুষ দেখাই। এ বলে নূরজাহান পরী মাথায় ছোট্ট ছোট চুল এবং অনেক মডেলিং একটি মেয়েকে দেখালো, সাথে একটি ছেলে। শাহাদাত বলল, ছি ছি ছি, মেয়েটি মাথার চুল ছোট্ট করা একদম খারাপ দেখাচ্ছে। নূরজাহান পরী এবার বলল, এবার তুমিই বলো, ছেলেরা সুন্দর নাকি মেয়েরা?
শোনো, মেয়েটি দেখতে যেমনই হোক, যদি তার মাথার চুল লম্বা থাকে তাহলে তাকে সুন্দর লাগে, আর ছেলেদের মাথার চুল থাক আর না থাক, মুখে দাড়ি থাকলে সুন্দর লাগে। ছেলেদের মাথার চুল মুখে দাড়ি যদি নাও থাকে, তার শরীর ঠিক থাকলেও সে সুন্দর। শাহাদাত বলল, আমি অনেক ভেবে দেখলাম, তোমার কথাগুলো ঠিক মনে হচ্ছে, এটাই সত্যি। কিন্তু ছেলেরা নিজেদের সৌন্দর্য নিজেরা নষ্ট করে। কিভাবে? আসো দেখায়। এ বলে নূরজাহান পরী কিছু ছেলেদেরকে দেখালো। ওমা, এরা তো জুয়া খেলছে, মানে তাস খেলছে। শোনো, ওদের সৌন্দর্য ওরা নিজেরাই নষ্ট করে ফেলে, কারণ ওদের খাওয়া দাওয়া ঘুম কোনোটাই ঠিক মতো হয় না, ফলে ওদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই কথায় আমি কিন্তু তোমার সাথে একমত। নূরজাহান পরী বলল, আসো তোমাকে আরও কিছু ছেলে দেখাই। শাহাদাত বলল, তারা আবার কারা? নূরজাহান পরী শাহাদাতকে কিছু নেশা করা ছেলেদেরকে দেখালো। শাহাদাত বলল, বাবা, ওরা তো এই দেশে নেই, তারা মনের সুখে নেশা করছে। ওরাও নিজেদের সৌন্দর্য নিজেরাই নষ্ট করে, এদেরও ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম হয় না, ফলে এদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটি ছেলে বা মেয়ে সে যদি নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া ঘুম না করে, সে শারীরিকভাবে সুস্থ না, তার সৌন্দর্য ঠিক থাকবে না, বুঝলে? শাহাদাত বলল, হ্যাঁ, মনে হচ্ছে তাই। তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আচ্ছা, তোমার বাবা মা ছাড়া আর কেউ নাই? নূরজাহান পরী বলল, হ্যাঁ, আমার দাদা দাদি ছিল, কিন্তু আমি দেখি নাই। আমার বাবা একা, আমি বুঝ হবার পর বাবা মাকে হারিয়ে ফেলি। শাহাদাত বলল, তোমাকে অনেক ভালোবাসে শরফুদ্দিন জিন, তুমি তাকে বিয়ে করে ফেলতে পারো। নূরজাহান পরী বলল, শরফুদ্দিনকে আমার ভালো লাগে না। তাহলে যে জিনকে তোমার ভালো লাগে তাকে বিয়ে করে ফেলো, একটা জীবনসঙ্গী পেয়ে যাবে। নূরজাহান পরী বলল, হ্যাঁ, আমিও তাই ভাবছি। যাক বাবা, এবার মনে হয় জিনপরীর বিয়েটা দেখতে পারবো। চলো। কোথায়? বিয়ে করতে চলো। তুমি তাহলে আগে থেকেই পছন্দ করে রেখেছো দেখি। পছন্দ ছাড়া কি বিয়ে করা যায় বলো? তোমার পছন্দের জিন, মানে যাকে বিয়ে করবে, সে মনে হয় শরফুদ্দিন জিনের চেয়ে অনেক সুন্দর, তাই না? না, আমি কোনো জিনকে বিয়ে করছি না। তাহলে? সে একটা মানুষ, মানে তোমাকে বিয়ে করব। কি বলো? তোমাকে ভালো মনে হয় তাই তোমার সাথে ঘুরছি, তাই বলে বিয়ে? অসম্ভব। আমি নূপুরকে পছন্দ করি, তাকে বিয়ে করব। চলো। না। পরী আবারও বলল, চলো। শাহাদাত বলল, না। এবার নূরজাহান পরী রেগে গিয়ে গর্জন করে ভয়ঙ্কর ধরনের রূপ চেঞ্জ করে বলল, চলো। শাহাদাত তা দেখে ভয়ে কান্না করে দিল, কাঁপতে কাঁপতে নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকাতে খেয়াল করলো তার পরনে কোনো কাপড় নাই, লতা পাতা দিয়ে ঢাকা। নূরজাহান পরী বলল, যাবে কিনা বলো। শাহাদাত ভীষণ কান্নায় ভেঙে পড়ল এবং ভয়ে খুব কাঁপছে। শাহাদাতকে অবস্থা দেখে নূরজাহান পরী হাসতে হাসতে তার আগের রূপে চলে আসলো। আমরা এই জন্যই মানুষের শরীরে আসর করি, কারণ আমি কবে হেসেছি নিজেই বলতে পারি না। আজ তোমাকে দেখে খুব হাসলাম। শাহাদাত বলল, আমি ভয়ে কাঁপছি আর তুমি হাসছো? হ্যাঁ, মানুষের এরকম ভয় পাওয়া দেখে আমাদের হাসি পায় এবং ভালো লাগে, তাই মানুষের উপর আসর করি। ও আচ্ছা, তাহলে মজা করার জন্য মানুষের উপর আসর করো? না, শুধু মজা করার জন্য আসর করি না, বেশিরভাগ সময় অন্যান্য কারণও থাকে। তাহলে কারণগুলো বলো শুনি। তাহলে শোনো, জিনেরা বেশিরভাগ মেয়েদের মাসিকের সময় আসর করে, যখন তারা নাপাকি অবস্থা থাকে। কেননা মাসিকের সময় অনেক মেয়েরাই একা ঘরে থাকে, অন্ধকারে ঘুমায়, এমনকি মাসিকের কাপড় যেখানে সেখানে ফেলে রাখে, মাথায় কাপড় দেয় না, গাছতলা ঝাড় জঙ্গল দিয়ে চলাফেরা করে। এই জন্যই ওই সময় তাদের উপরে বেশি আসর করে। আবার অনেক মেয়েরাই আছে যারা বাথরুমে ঢোকার দোয়া পড়ে না। মেয়েদের উপর জিনের আসর করার প্রধান কারণ হচ্ছে এগুলো। তাই এগুলো ব্যাপারে সতর্ক থাকা প্রতিটি মেয়ের জন্য অত্যন্ত জরুরি। আর ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দুষ্টু মেয়ে জিনেরা, মানে পরী, আসর করে তাদের নাপাকি অবস্থায়। প্রধান কারণগুলো তাদের শারীরিক নাপাকি। এগুলো বললাম না, যেসব তারা সবসময় করে থাকে। যেমন যেখানে সেখানে প্রস্রাব করে, যা হাতের কাছে পায় তা দিয়েই ঢিলাকুলু ব্যবহার করে নেয়। আবার অনেকে ঢিলাকুলু ব্যবহারই করে না, কিন্তু হাদিসে বলা আছে 10টি জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। বাহ, তুমি তো দেখি হাদিসও জানো। আচ্ছা, এই 10 জিনিস কি কি সেটা কি তুমি বলতে পারো? নূরজাহান পরী বলল, হ্যাঁ, কেন জানবো না। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম। শোনো তাহলে, যে 10টি জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ তা হলো হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। শাহাদাত বলল, তোমার কাছে অনেক কিছু জানলাম, আরও জানবো। তার আগে বলো, আমাকে কেন ধরলা? আমি তো সেদিন পবিত্র ছিলাম, আমি বেশিরভাগ সময় পবিত্র থাকি। নূরজাহান পরী বলল, আমি অনেকদিন ধরে তোমাকে দেখি আর বেশিরভাগ সময় ওই ব্রিজে থাকি। শরফুদ্দিনের সাথে আমার কিছু কথা কাটাকাটি হওয়ার কারণে শরফুদ্দিন তোমাকে ধাক্কা দেয়, সেই সময় তোমাকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে ধরি। শাহাদাত বলল, বুঝলাম। এখন বলো, আমার পরনের কাপড় কোথায় গেল? আর আমার পরনে লতাপাতা কেন? লতাপাতা আমি পরিয়েছি, কিন্তু তোমার সাথে যা হয়েছে শুনলে কষ্ট পাবে, তারপরেও তোমার জানতে হবে। শাহাদাত বলল, জানি না আমার সাথে কি সব হচ্ছে, নিজের খেয়াল পর্যন্ত রাখতে পারছি না। কি হয়েছে আমার সাথে বলো তো শুনি। নূরজাহান পরী বলল, ওই দিন শরফুদ্দিনের বাবা তোমার উপর সর্বোচ্চ আসর করেছিল, সাথে সাথে তুমি জ্ঞান হারিয়ে ফেলো এবং তোমাকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসে। ফকির কবিরাজ দিয়ে জিন হাজির করে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ ওইখানে আমার নাম ছিল। আমি ছাড়া তোমার জ্ঞান যেন কোনো জিন পরি ফেরাতে না পারে সেই ব্যবস্থা করেছিল। পরে অনেক চেষ্টা করেও যখন তোমার জ্ঞান ফেরাতে পারলো না, তখন সবাই ভেবে নিয়েছে তুমি মরে গেছো, তাই তোমাকে কবর দিয়েছিল।
শাহাদাত বলল, তোমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। স্বপ্ন নাকি বাস্তব জানি না, যদি তাই হয় তাহলে তো আমার কবরে থাকার কথা, কিন্তু আমি তোমার কাছে কেন? নূরজাহান পরী বলল, শরফুদ্দিনের বাবা শরফুদ্দিনের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, তাই আমাকে কিছুদিনের জন্য বন্দিখানায় বন্দি করে রেখেছিল। আমি বন্দিখানায় তোমার কথা ভেবে অনেক কেঁদেছি। আমার কান্না দেখে শরফুদ্দিন বন্দিখানার লকআপ খুলে দিয়েছে, সাথে সাথে ওকে ধাক্কা মেরে গিয়ে তোমাকে কবর থেকে নিয়ে এসেছি। শাহাদাত বলল, আমার সাথে কী সব ভয়ানক ঘটনা ঘটে গেছে কিন্তু আমি জানি না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার মা বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। প্লিজ দয়া করে তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো। নূরজাহান পরী বলল, হ্যাঁ যাব, তোমাকে পেলে তোমার মা বাবা অনেক খুশি হবে। এমন খুশি আমিও হতাম যদি আমার বাবা মাকে ফিরে পেতাম। নূরজাহান পরীর কথা শুনে শাহাদাত অনেক কান্নায় ভেঙে পড়ল। নূরজাহান পরী বলল, কান্না করো না, ফজরের আজানের আগে তোমাকে তোমার মা বাবার কাছে রেখে আসবো। এই বলে নূরজাহান পরী শাহাদাতকে তার বাড়ির কাছে নিয়ে আসলো। পরীর ডানা থেকে একটা পালক ছিঁড়ে শাহাদাতের হাতে দিল আর বলল, এটা তোমার হাতে রাখলে তুমি আমাকে দেখতে পারবে, কিন্তু সাবধান, এই পালক যেন কেউ না দেখে। ঠিক আছে, ভালো থাকো, তোমাকে অনেক ধন্যবাদ। সাথে সাথে পরী হাওয়ায় মিশে গেল। ফজরের নামাজের একটু আগে, অন্ধকারও না বেশি আলো না, সেই সময় শাহাদাত ধীরে ধীরে তাদের বাড়ির দিকে হাঁটতে লাগলো। ওই সময় ফজরের নামাজ পড়ার জন্য একজন বয়স্ক মহিলা অজু করার জন্য উঠলেন। অজু করার সময় খেয়াল করে দেখলো লতাপাতা পরনের কেউ একজন তার দিকে আসছে। এই দেখে মহিলাটির গায়ের লোম খাড়া হয়ে গেল, সাথে সাথে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। মহিলাটির চিৎকার শুনে আশেপাশে কিছু মানুষ তাদের বাড়িতে ছুটে আসলো এবং তারাও কাছ থেকে শাহাদাতকে দেখে চিৎকার দিয়ে ছোটাছুটি শুরু করলো। শাহাদাত ব্যাপারটা বুঝতে পারলো, তাই কারোর সাথে কথা না বলে সোজাসুজি বাবা মায়ের ঘরের দরজায় গিয়ে ডাকতে লাগলো, বাবা, বাবা, মা, ও মা, মা দরজা খোলো, দেখো তোমাদের শাহাদাত ফিরে আসছে, মা, বাবা দরজা খোলো। শাহাদাতের বাবা মা তাহাজ্জুদ নামাজ পড়ে শাহাদাতের জন্য কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। শাহাদাতকে হারিয়ে তারা এই কয়েকদিন ঘুমাতে পারেনি। এদিকে ভয় পাওয়া মানুষগুলো শাহাদাতকে আড়াল থেকে ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখতে লাগলো। তা দেখে শাহাদাত কান্না করে দিল এবং সে ভাবল তাকে বোঝার একমাত্র মানুষ তার মা বাবা। শাহাদাত দরজায় আওয়াজ করতে করতে আবার ডাকতে লাগলো, মা, মা, ও মা, মাগো দরজা খোলো না, আমার যে তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করছে, মা দরজা খোলো। এভাবে ডাকতে ডাকতে সকাল হয়ে গেল কিন্তু বাবা মা আর দরজা খুলল না। শাহাদাত অনেকটা শুকিয়ে গেছে, চেহারাটা কালচে হয়ে গেছে, তার মধ্যে লতাপাতা পরনে, চেনার কোনো উপায় নেই। আর চিনেই বা কি হবে, শাহাদাত তো বেঁচে নেই, তাকে এক সপ্তাহ আগে কবর দিয়েছে। ব্যাপারটা গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল, দেখার জন্য অনেক মানুষ চলে আসলো। সে সময় শাহাদাত নিরুপায় হয়ে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছিল। সাব্বির আড়াল থেকে দেখছে, নূপুরও চলে এসেছে, কেউ শাহাদাতের সাথে কথা বলছে না, বলবেই বা কিভাবে, তারা যে নিজ হাতে শাহাদাতকে কবর দিয়ে এসেছে। অবশেষে শাহাদাতের চাচা মানিক অনেক সাহস নিয়ে দূর থেকে শাহাদাতকে লাঠি দিয়ে গুতাতে লাগলো। শাহাদাত পেছন ফিরেই চোখের পানি ছেড়ে দিল আর বলতে লাগলো, চাচা আমি শাহাদাত, আমি শাহাদাত, ধরে দেখো। শাহাদাতের এই কথা শুনে মানিকের শরীর শিউরে উঠল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব? শাহাদাত বলল, চাচা, চাচা তুমি তো একটু বিশ্বাস করো আমাকে, ধরে দেখো আমায়, আমি শাহাদাত মরে যায়নি, দেখো ধরে। শাহাদাতের চোখের নিচে তাকিয়ে মানিকের ভেতরে বিশ্বাস জন্ম নিল, সাথে সাথে তাকে জড়িয়ে ধরল। তা দেখে সবাই আনন্দ অশ্রুতে ভিজতে লাগলো। কিন্তু শাহাদাতের মা বাবা ততক্ষণও দরজা খুলল না। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ফেলা হলো। দরজা খুলে দেখলো তারা ঘরের মেঝেতে পড়ে আছে, চলে গেছে না ফেরার দেশে। শাহাদাত চিৎকার দিয়ে বাবা মাকে জড়িয়ে ধরল। 10 দিন পর শাহাদাত স্বাভাবিক জীবনে ফিরে এলো। ওই দিন রাতে নূরজাহান পরী আবার শাহাদাতের কাছে আসলো। শাহাদাত বলল, তুমি আমার কাছে আর আসবে না, তোমার কারণে আমার বাবা মাকে হারিয়েছি। নূরজাহান পরী বলল, তোমার বাবা মা তোমার ডাক শুনেই মরে গেছে। তুমি যখন তোমার বাবা মাকে ডাকছো তখন তারা অবাক হয়ে দুজনে দরজা খোলার জন্য উঠেছিল, কিন্তু ছেলে আমাদের বেঁচে নেই ভেবে দুজনে স্ট্রোক করে মারা গেছে। দুজনের মধ্যে কথা হচ্ছে, পাশ থেকে সাব্বির তা শুনছে। সকাল হতে সাব্বির মানিক চাচার কাছে সব বলল। মানিক চাচা বলল, কত কিছু হয়ে গেল শাহাদাতের জীবনে শুধু এই পরীর জন্য, এখনো এই পরী আসে বলে ক্ষিপ্ত হয়ে চলে গেল মানিক চাচা। নূরজাহান পরী তার পরের দিন রাতে নূপুরের ঘরে প্রবেশ করল। নূপুর যেন ভয় না পায় সেভাবেই তার সাথে দেখা দিল। নূপুর নূরজাহান পরীকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূরজাহান পরী বলল, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নূপুর কিছু বলার আগে নূরজাহান পরী তাকে আবার বলল, আমার সব কথা শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। এই বলে নূরজাহান পরী নূপুরকে ঘটে যাওয়া শাহাদাতের সাথে যা কিছু হয়েছে সব সুন্দর করে বুঝিয়ে বলল এবং শাহাদাতকে বিয়ে করার অনুরোধ করল। নূপুর বলল, পরে আবার কোনো ঝামেলা হবে না তো? কোনো অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, সে ব্যবস্থা আমি করে দেব। কথা শেষ করে নূপুরকে রাজি করে নূরজাহান পরী চলে গেলেন। সে রাতেই নূরজাহান পরী সাব্বিরের সাথেও কথা বলেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নূপুর তার মাকে পরীর বলা কথাগুলো গুছিয়ে বলল। একই কথা সাব্বিরের মুখেও নূপুরের মা শুনে বিয়েতে রাজি হলেন। এদিকে মানিক চাচা বহুদূরের নামকরা কবিরাজ নিয়ে শাহাদাতের সামনে আসলো। এই কবিরাজ দ্বারা ওই পরীকে শেষ করে দিবে। মানিক চাচা তাই বলল শাহাদাতকে। কবিরাজ পূর্বের সব কথাই শুনেছে, তাই যেমন তেমন কাজ না।
অনেক কঠিন কাজ করার ব্যবস্থা করলো, কিন্তু নূরজাহান পরী স্বেচ্ছায় ধরা দিলেন কবিরাজের কাছে। কবিরাজ পরীকে দেখে খুশিতে লাফাতে লাগলো। অবশেষে কবিরাজ পরীকে বোতলবন্দি করে ফেলল। এখন তাকে মেরে ফেলার কাজটুকুই বাকি। ঠিক সেই মুহূর্তে বাড়ির আশপাশের গাছগুলো ভীষণভাবে ডুলতে শুরু করলো এবং সাথে সাথে কবিরাজ মাটিতে লুটিয়ে পড়ল। মুখ থেকে ফেনা বের করে কাঁপতে কাঁপতে মারা গেলেন কবিরাজ। তা দেখে মানিক চাচা হতভম্ব হয়ে গেল। শাহাদাত বসা থেকে উঠে বোতলের মুখটা খুলে দিল। ঘর থেকে পরীর পালকটি হাতে নিয়ে বাইরে এসে দেখল পরী লাল হয়ে গেছে, পাশে শরফুদ্দিন জিনও দাঁড়িয়ে আছে। নূরজাহান পরী শরফুদ্দিন জিনকে বলল, এর শেষ কোথায়? তুমি তো আমাকে মরতেও দিবে না দেখি। আমি নিজেই ধরা দিয়েছিলাম কবিরাজের কাছে, আর তুমি তাকে মেরে ফেললে। শরফুদ্দিন জিন বলল, আমাকে তোমার ভালোবাসা না দাও, কিন্তু তোমার চোখের পানি মোছার অধিকারটুকু তো দাও। দেখো কাকে নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে নূরজাহান পরীর বাবা মা হাজির হলো। নূরজাহান পরী বাবা মাকে দেখে মা বাবা বলে চিৎকার দিয়ে দুজনকেই জড়িয়ে ধরল। এভাবেই 10 মিনিট জড়িয়ে ধরে কাঁদল। কেঁদে কেঁদে বাবা মাকে বলল, কত কষ্ট করে যে বেঁচে আছি মা, বাবা মা ছাড়া সন্তানরা যেন বেঁচে থেকেও মারা। নূরজাহান পরী বাবা মাকে ছেড়ে দিয়ে শরফুদ্দিন জিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সেই শরফুদ্দিন যাকে আমি বুঝিনি। আমার কাছ থেকে কষ্ট পেয়েও মুছে দিলে তোমার নূরজাহানের চোখের পানি। আর এদিকে শাহাদাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য রকমের একটি মিলনমেলা দেখল। এই মিলনমেলায় অনেক মানুষ জড়ো হয়েছিল, কিন্তু কারো দেখার সৌভাগ্য হয়নি। শরফুদ্দিন জিন বলল, চলো এখান থেকে, তাড়াতাড়ি আমাদের প্রাসাদে যাই। নূরজাহান পরী বলল, হ্যাঁ যাব, শাহাদাতের বিয়ে দিয়ে। পরে নূপুরের বাবা মা, নূপুর, শাহাদাত ও অন্যান্য মুরব্বীগণকে নিয়ে শাহাদাত নূপুরের বিয়ে হয়। সেই সাথে সবার সামনে প্রকাশ্যে এসে নূরজাহান পরী বিদায় নিয়ে চলে যায়। শাহাদাত সরকারের প্রথম লেখা এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।